আমরা অনেক সময়ই শুনতে পাই যে অনেক জায়গায় নানান কারণে আগুন লেগেছে। এবার সেই আগুন লাগার পিছনে অনেক রকমের কারণ থাকতে পারে, সেটাও আমরা এক এক সময় জানতে পারি। কিন্তু সবসময় যে অসাবধানতার কারণে বা কোনো দাহ্য বস্তু থেকেই যে আগুন লাগে তা কিন্তু নয়। এর পিছনে অন্য আরও অনেক তথ্য থাকতে পারে, সেটা কিন্তু খুব কম সময়ই আমাদের নজরে আসে। আমরা সাধারণ বুদ্ধি দিয়ে বা বৈজ্ঞানিক যুক্তি সহকারে যে কারণগুলোকে দাঁড় করাই সেটাকেই আমরা কিন্তু কারণ হিসেবে ধরে নিই। কিন্তু সবসময় যে সেটাই সত্যি তা কিন্তু নয়। আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এমনও কিছু কারণ থাকতে পারে যার জন্য এই ধরনের ঘটনা বা এরকম আরও অনেক রকমের ঘটনা ঘটতে পারে। তো কেউ কোথাও যাবেন না, আজকের ঘটনাটা কিন্তু খুব ভয়ের একটা ঘটনা এবং অনেক শিক্ষা নেওয়ার মতো আছে ঘটনাটা থেকে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিতে পারেন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যায় বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলিই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটুকুই বলার ছিল। আর আরেকটা কথা বলবো, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে ঘটনা যেন সকলে শোনার মতো হয়, এবং ঘটনাটা পাঠিয়ে না একটু অপেক্ষা করবেন, কারণ আমাদের আপনাদের ঘটনা পাঠানো ঘটনাগুলোকে পর্যালোচনা করতে একটু সময় লাগে। তো সেই সময়টুকু আমাদের দেবেন। অবশ্যই আপনার ঘটনা যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই প্রচার করা হবে। ব্যাস, এবারে চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে হুগলি থেকে তানিয়া লিখে পাঠিয়েছে। তানিয়া জানিয়েছে ও আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা এবং আমাদের চ্যানেলের সমস্ত ঘটনা শুনতে ওর এবং ওর মায়ের বিশেষত ভীষণ ভালো লাগে। ওর বাবা মাঝে মধ্যে শোনেন, কিন্তু যেহেতু খুব ব্যস্ত থাকেন উনি কাজ নিয়ে, তাই সব এপিসোড হয়তো শোনা হয় না। তো ওরা লিখেছে যে ওরা যখন ডিনার টেবিলে বসে তখন আমাদের চ্যানেলে নতুন কী ঘটনা এসে সেই ঘটনাগুলো নিয়ে ওরা আলোচনা করে। তো অবশ্যই তানিয়া এবং ওর পরিবারকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ঘটনা শোনার জন্য, এবং ওনাদের যে শুনে ভালো লাগে এটা জেনে আমাদেরও খুব ভালো লাগলো। তো প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই। ও দুটো ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা পাঠিয়েছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটা পড়ে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরই বোঝাতে সুবিধা হবে। তানিয়া জানিয়েছে যে ওদের যে বাড়িটা সেইটা কিন্তু হুগলির একটা বেশ ভালো পাড়াতে ওদের বাড়ি, এবং ওদের পাড়াতে যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে বড় ছোট সব রকম বাড়ি মিলিয়েই ওদের পাড়াটা। এবং ওদের পাড়ার বেশিরভাগ যারা লোকজন রয়েছে তারা প্রত্যেকেই নয় টিচার, নয় প্রফেসর, না হলে কেউ পাবলিক সেক্টরে জব করে, এইরকম। তো ওদেরই পাড়াতে তারা তানিয়াদা ওই পাড়ায় বাড়ি করার আগে থেকেই তারা থাকে, এবং ওই পাড়াতে তাদের প্রায় 25 কাঠা মতো জায়গা ছিল। এবার আস্তে আস্তে যা হয় আর কি, আগে অনেক জমি জায়গা ওদের ছিল ওই পাড়াতেই। তো ওদের বাড়িটা নিজেদের বাড়িটা ওই 7 কাঠার মধ্যে, তারপরে বাকি জমি ছোট ছোট করে ওরা এক এক সময় বিক্রি করতে থাকে। এবার তানিয়াদের বাড়ি থেকে ঠিক 2টো বাড়ি পরে ওদের একটা জায়গা ছিল। তো সেই জায়গাটা ওই 4.5 কাঠা মতো ছিল, এবং ওরা ওই পাড়ায় আসার প্রায় 10 বছর পরে ওই যে ফ্যামিলি থেকে আর কি ওই জমিগুলো বিলং করতো
তারা তানিয়াদের বাড়ির ওই দুটো বাড়ি পরের জমিটা 4.5 কাঠা জমিটা একটা ফ্যামিলিকে বিক্রি করে দেয়। এবারে যে ফ্যামিলিটাকে বিক্রি করে সেই ফ্যামিলিটা কিন্তু ওই পাড়া থেকে বিলং করতো, তারা অন্য কোথাও থাকতো, তো তারা ওখানে আসে, জমিটা কেনে। এবং যে ভদ্রলোক ছিল সেই ভদ্রলোক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, এবং যেহেতু জমি কিনেছে অনেকটা টাকা পয়সার ব্যাপার, তো তারপরে উনি বাড়ি করা শুরু করেন। দুটো ঘর নিয়ে উনি বাড়ি করেন, দুটো ঘর, বাথরুম, কিচেন, এইরকম আর কি, একদম বেসিক বাড়ি বলতে যেরকম বোঝায় সেরকমই। তো ভদ্রলোক কিন্তু খুব মিশুকে ছিলেন, সবার সাথে পাড়ায় কথা বলতেন। উনি যখন থেকে আর কি জমিটা ওই পাড়ায় কিনেছিলেন তখন থেকে আশেপাশে মানুষের সাথে কথাবার্তা বলা, তারা কে কেমন আছে, কে কি করে, এইসব নিয়ে কথাবার্তা। উনি নিজেও বাড়ি করছিলেন, তো বলতেন যে আমি এরকম বাড়ি করছি, আপনারা একটু দেখবেন। তো যা হয় আর কি, এরকম ওদের বাড়িতেও এসে কথাবার্তা বলতো। তো ভদ্রলোকের বাড়ি করতে করতে যা হয় আর কি, মানুষ একটা বাজেট নিয়ে নামে, তারপরে হয়তো কোনো কারণে বাজেট বেড়ে যায়। তো ভদ্রলোক তখন ভাবলেন যে ওনার অনেক টাকা খরচা হয়ে গেছে, ওনার পক্ষে ছাদটা ঢালাই দেওয়া সম্ভব নয়। তো উনি তখন অ্যাসবেস্টস কিনে, মানে দেয়াল ঠেয়াল সমস্ত পাকা ঢালাই করা, কিন্তু ছাদটার উনি দিতে পারলেন না, কারণ উনি কোনো একটা জায়গায় ওনার বউ বাচ্চাকে রেখে, মানে ভাড়া বাড়িতে ওনারা থাকতেন, তো ওই অ্যাসবেস্টস দিয়ে ঘরে গৃহপ্রবেশ করে ওনারা ঢুকে পড়লেন। তো ভদ্রলোক ওদের পাড়াতে লোকজনকে বলতো যে আমি আর ভাড়াও দিতে পারছি না, এখানেও বাড়ি করছে আর ওদিকে ভাড়াও গুনতে হচ্ছে, তো ভাবলাম যে পরে যখন আবার করব তখন আর একটা ঘর বাড়াবো, যেহেতু জমিটা অনেকটাই বড়, 4.5 কাঠা জমি, বুঝতেই পারছেন, তো সেখানে আর একটা দুটো ঘর করা কোনো ব্যাপারই না। তো লোকটার যেহেতু তখন বাজেট কম ছিল, তো বললো যে ওই জন্য এখন অ্যাসবেস্টস দিয়ে নিচ্ছি, 4-5 বছর পরে আমি আর একটা ঘরও করবো, তখন একবারে ঢালাই দিয়ে নেব। এবার ওই ভদ্রলোকের এক মেয়ে ছিল আর ওনার স্ত্রী, আর ভদ্রলোকের বাবা মা যারা, তারা উত্তরবঙ্গে থাকতেন, শিলিগুড়ির বাসিন্দা। তো এইবারে যেটা হলো, এই লোকটার সাথে ওদের পুরো ফ্যামিলির সবার সাথে, সবার পাড়ায় খুব ভালো একটা সম্পর্ক হলো। ওরা গৃহপ্রবেশটা খুব ছোট করে করেছিল, কিন্তু পরে একটা ভালো দিন দেখে সবাইকে লুচি, আলুর দম, মিষ্টি খাইয়েছিল। ফ্যামিলিটা খুবই ভালো আর কি। তো এভাবে চলছে। আর যাদের জমি ছিল আর কি, তারাও যথেষ্টই ভালো, তাদের আর কি পাড়ায় একটা নামডাক আছে, যেহেতু ওরা বেশ বড় লোক, ওদের অনেকটা জমি ছিল পাড়ায়, সবাই আর কি খুব ভালো মতো মিলেমিশে একদম শান্তিপূর্ণ একটা পাড়া বলা যেতে পারে। এবারে তানিয়া যেটা লিখছে, যে ঘটনাটা বছর 10 আগেকার, হঠাৎই একদিন রাতের বেলা, মানে রাত তখন 1:30-2 হবে, খুব বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। এবং ওদের পাড়াটা কিন্তু এমনিতে খুব শান্তশিষ্ট, ওদের পাড়াতে পুজো হয়, সব কিছুই হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু ওই রকম অনেক রাত অবধি মাইক চলা, রাতে অবধি গান বাজনা হয়, এরকম কিছু না, সব কিছু সন্ধ্যে থেকে করে রাত 10:30-11টার মধ্যে সব শেষ হয়ে যায়। এবারে হঠাৎ করেই ওরা যখন শুনতে পাচ্ছে যে বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, সাথে সাথে ওরাও বাইরে বেরিয়েছে, দরজা জানলা খুলে দেখছে যে কি হয়েছে, কি ব্যাপার, এত কেন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো বাইরে বেরিয়ে তানিয়ারও মনে আছে, যে তানিয়া লিখেছে যে ওর মা, বাবা, ওর ঠাকুমা সবাই বাইরে বেরিয়েছে, দেখছে যে ওই বাড়িটা, মানে ওদের বাড়ি থেকে 2টো বাড়ি পরে যে ভদ্রলোক বাড়ি করেছে, তার সেই বাড়িটা দাউ দাউ করে আগুনে জ্বলছে, মানে প্রচণ্ড আর কি, মানে আগুনের লেলিহান শিখার একদম গ্রাসে চলে গেছে পুরো বাড়িটার। বাড়িটা তো খুব বেশি বড় নয়, 2টো ছোট ছোট ঘর, কিচেন, বাথরুম, নর্মাল আর কি, যেরকম স্ট্যান্ডার্ড বাড়ি হয় সেরকম। এবার আশেপাশের লোকজন কি করছে, যে যার বাড়ি থেকে যেটুকু যা জল আছে বালতি করে মানে ছেটাচ্ছে, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, আসছে। এবার ওরাও না, মানে ওরকম আগুন ওরা এর আগে কোনোদিন দেখেনি, মানে ওদের পাড়াতে লোকজনও কোনোদিন দেখেনি, তো সবাই খুব ভয় পেয়ে গেছে। আর ওরা দেখছে, মানে ওরা যখন বেরিয়েছে, ওদের হয়তো ঘুমটা একটু পরে ভেঙেছে, ওরা দেখছে যে মানে রাস্তায় বসে ভদ্রলোক যে আর কি বাড়িটা কিনেছে, সে, তার মেয়ে আর তার বউ খুব কাঁদছে, আর সবাইকে বলছে একটু জল দিন, একটু জল দিন, এরকম করে বলছে, কিন্তু সেই জল দিয়ে আর কোনো লাভ নেই, মানে যা আগুনের গ্রাসে যাওয়ার চলে গেছে। যাই হোক, তো ওই অবস্থায় দেখলো, কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড এলো, জল ঠল দিল, আগুন নিভলো, কিন্তু আগুন নেভার পরে দেখা যাচ্ছে যে অবশিষ্ট কিছুই নেই। মানে ওরা ওই বাড়িতে, মানে 3জনে তো প্রাণে বেঁচে গেছে, আর খুব সামান্য, মানে খুবই হয়তো 1-2 মিনিট ওরা সময় পেয়েছিল নিজেদের কিছু
ওখান থেকে বার করে আনার। তো সেভাবে ভ্যালুয়েবলস কিছুই বার করতে পারেনি। তো ওদের নাকি একটা ছোট ব্যাগ ছিল, যেহেতু ওরা মুভ করে এসছিল, মানে ওই বাড়িটায় ওরা ঢুকেছে 3-3.5 মাস হবে, তার বেশি নয়, ঠিক আছে? সেই 3-3.5 মাস হয়েছে ওরা ঢুকেছে। তো ওদের একটা ব্যাগ ছিল ছোট, সেই ব্যাগের মধ্যে ওদের কিছু মানে মেয়েটার আর কি দু একটা ছোটোখাটো সোনার জিনিস, বউটার দু একটা ছোটোখাটো সোনার জিনিস, আর ওদের আই কার্ড, ওর বাবা মায়ের আর কি ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো ছিল। তো শুধুমাত্র ওই ব্যাগটুকু নিয়ে বেরোতে পেরেছে, বাকি যা ছিল সমস্তটা আগুনের গ্রাসে চলে গেছে। মানে সময় পায়নি যা সেগুলোকে নিয়ে বেরোবে। আর তো সবাই ওদেরকে একটা কথা জিজ্ঞেস করছে যে কি করে এত বড় আগুন লাগলো এরকম মধ্যরাতে। আর এরকম নয় যে পাওয়ার কাট হয়েছিল, প্রদীপ জ্বলছিল কি মোম জ্বলছিল, হ্যারিকেন জ্বলছিল, এরকম কিছুই না। তো লোকটা না বলছে যে আমি নিজেও জানি না যে অ্যাকচুয়ালি কি থেকে আগুনটা লেগেছে। ওনারাও ওনাদের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। তো মানে শর্ট সার্কিট হয়েছে কিনা ওনাকে সবাই জিজ্ঞেস করছে, মানে যেহেতু কোনো কারণ পাওয়া যাচ্ছে না। তো ফায়ার ব্রিগেডের লোক মানে প্রথম মানে আর কি প্রাথমিক যেটুকু তদন্ত করেছে বুঝতে, মানে ওরা বলছে যে এটা শর্ট সার্কিট হতে পারে। মানে যখন কোনো অ্যাক্টিভ সোর্স ছিল না আগুনে, তাহলে এটা শর্ট সার্কিটই হয়তো হচ্ছে। মানে এটা দেখতে হবে আর কি, ইনভেস্টিগেশন করে দেখতে হবে কিভাবে কি ঘটনাটা ঘটেছে। তো নর্মাল আর কি ওদের ঘরে ফ্যান ট্যান চলছিল, দরজালা বন্ধ করে তিনজনে ঘুমোচ্ছিল। এবার প্রচণ্ড ধোঁয়ায় ওদের অস্বস্তি হতে থাকে, তো সবারই ঘুমটা ভেঙে যায়। তো ভদ্রলোক যখন দরজাটা খুলে জাস্ট নিজেদের বেডরুমের দরজাটা খুলেছে, তখন দেখছে যে রান্নাঘর বা পাশের যে ঘর রয়েছে সেখান থেকে একদম কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং এইটা দেখতে দেখতে ওনার স্ত্রী এবং ওনার মেয়ে কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, মানে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হতে থাকে। এবং তারপরে কোথা দিয়ে বেরোবে এটা ওরা ঠিক করতে থাকে যে বেরোবেটা কোথা দিয়ে। এইবারে ওটা কোনো রকমে ওদের ঘরের যেটা বানিয়েছিল সেই ঘরের পিছনের দিকে একটা দরজা ছিল। এবার সেই পিছনের যে দরজাটা ছিল সেটাকে কোনোভাবে আর কি ভেঙে ওরা তিনজনে বেরিয়ে যায়। বেরোনোর সময় ভদ্রলোক পাশে যে ঘরটা ছিল সেই ঘরের আলমারিতে উনি কিছু মানে জিনিসপত্র রেখেছিলেন, ইম্পর্টেন্ট কিছু ভ্যালুয়েবল জিনিসপত্র রেখেছিলেন। তো সেই সব উনি কিছু নিতে পারেননি। তো সামনে ওই ব্যাগটা ছিল, সেই ব্যাগটা উনি নিয়ে কোনো রকমে বেরিয়েছেন, কিন্তু উনি কিন্তু মানে আহত হয়েছেন। হাতের দিক কিছু পুড়ে ঠুড়ে গেছে, পায়ের দিকে পুড়ে গেছে, কিন্তু ওনার বউমেয়ে ওই সাফোকেশন জনিত সমস্যা ছাড়া ওদের কিন্তু আর কোনো অসুবিধে হয়নি। আর ভদ্রলোক শুধু ওইটুকুই বাঁচাতে পেরেছে। বাকি এবার যখন আগুনটা নিভে গেল জল দিয়ে, তো তখন সবাই দেখছে যে ওদের ঘরটা পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে, মানে চারিদিকে শুধু কালো পোড়া ছাই, বাকি কিচ্ছু আর অবশিষ্ট নেই। এবার বুঝতেই পারছেন একটা মানুষ এত কষ্ট করে সে মানে তিলে তিলে সে যতটুকু টাকা পয়সা জমিয়েছিল সব কিছু দিয়ে ওই জমিটা কিনে বাড়িটা বানিয়েছে, সমস্তটা পুড়ে ছাই হয়ে গেল। তার যেখানে টাকা পয়সা ছিল, কিছু গয়নাগাটি ছিল, যা একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে মানুষের ভ্যালুয়েবল থাকতে পারে, কিছু টাকা পয়সা ছিল, সব পুড়ে গেছে। এবার পাড়াতেও সবাই ভীষণ আর কি শকড হয়ে গেছে বিষয়টা যে কি করে এটা হলো। আর যেহেতু ওদের বাড়িটা ওরা কিভাবে বানিয়েছিল, ওরা মানে বাগানের লোকটার শখ ছিল। তো লোকটা কি করেছিল, যেহেতু 4.5 কাঠা জমি রয়েছে, লোকটা মানে সামনে পিছনে দুই সাইডে বেশ কিছুটা জায়গা ছেড়ে মাঝখানে বাড়িটা বানিয়েছে। এবার সেই জন্যই হতে পারে যে যে মুহূর্তে আগুনটা লাগে আশেপাশের কোনো বাড়ি কিন্তু টের পায়নি যে এদের ঘরে আগুন লাগছে বা এরকম কিছু। ইভেন ভদ্রলোক, তার স্ত্রী, মেয়ে কেউই বুঝতে পারেনি যে তাদের বাড়িতে আগুন লেগেছে। যাই হোক, তো সকাল হয়ে গেল, ভদ্রলোক তার স্ত্রী তো খুব কান্নাকাটি করছে, খুব স্বাভাবিক। এবার সেই দিনটা আর কি মানে ওদেরকে পাড়ায় বিভিন্ন লোকজন বললো যে আপনি চিন্তা করবেন না, আপনি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা আমাদের পাড়ায় এতগুলো বাড়ি আছে, কারোর না কারোর ঘরে আপনারা ঠিক মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু দেখুন মানে আপনার যে আর কি ঘরটা নতুন করে কিছু তো করতে হবে, নাহলে থাকবে কোথায়, আপনি সেই ব্যবস্থাটা করুন। তো বাড়ির লোকেরা মানে পাড়ার লোকেরা খুবই ওদের হেল্প করে। ইভেন তানিয়াদের বাড়িতেও কিন্তু এরা দূরাচ্ছিল, খাওয়া দাওয়া করেছে, সমস্ত কিছু ঠিক ছিল। এবার সেই অবস্থায় ওই জিনিসপত্র, পোড়া জিনিসপত্র ফেলে ছেড়ে দিয়ে ওখানে মানে ভদ্রলোক রীতিমতো ধার বাকি করে একটা ঘর এবং যা হয় একটা বাথরুম তো লাগে, একটা রান্নাঘর লাগে, একটা ঘর আর ওই রকম বেসিক একটু সেট আপ করে।
সেটাও খুব কষ্ট করে ধার দেনা হয়ে যায় ভদ্রলোকের, এবং খুব উনি মানে আফসোস করতেন যে কি করে এই ব্যাপারটা হলো। মানে সেটা মানে ওনাদের যে ওই ঘরে যে আগুনটা লাগলো, মানে স্পষ্ট করে কিন্তু বোঝা গেল না যে অ্যাকচুয়াল কী কারণে আগুনটা লেগেছিল, সেটা কিন্তু সত্যি বোঝা গেল না। এবারে যাই হোক, ওদের অনেক কষ্ট হলো, অনেক কষ্ট করে ওরা ওভাবে থাকা শুরু করলো। এবং ওই ঘটনার পর থেকে না, ওই ভদ্রলোক, যে ভদ্রলোক ওই বাড়িটা কিনেছিলেন, জমি কিনে বাড়ি করেছিলেন, তিনি একটা মানে মেন্টাল শকে চলে গেলেন। মানে মানুষের হয় না, মানে একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, ভালোবেসে একটা জিনিস তৈরি করা, সেই জিনিসটা যখন চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়, তখন তো স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগে। তো ওনারও অবভিয়াসলি সেটাই হয়েছিল। উনি ওরকম করে রইলেন, এবং এই যে একটা ডিপ্রেশন ওনার মধ্যে কাজ করলো, সেই ডিপ্রেশন থেকে কিন্তু ভদ্রলোক কিছুদিন পরে, মানে জাস্ট ওই ঘটনা 3-4 মাস পরে উনি খুব অসুস্থ হয়ে পড়লেন। এবং অসুস্থ হয়ে উনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে ওনার কাজে উনি যেতে পারতেন না। এবার ওই ভদ্রমহিলার যে বাপের বাড়ি ছিল, ভদ্রমহিলার বাপের বাড়ি হচ্ছে অনেক দূরে, মুর্শিদাবাদের দিকে। এবার মেয়ের স্কুল, ভদ্রলোককে চাকরি নেই, ফলে সংসার চালানো একটা খুব দায় হয়ে যাচ্ছে। এবং ওরা তখন ঠিক করলো যে ওনার মানে বউটির যে বাপের বাড়ি ছিল, সে বাপের বাড়ি থেকে ওনাদের একটা ব্যবসা আর কি করে দিল। তো তখন ওরা বলল, মানে পাড়ার লোকেদের থেকে যেহেতু খুব হেল্প পেয়েছিল ওরা, ওই সময় পাড়ার লোকেরাও খুব ভালো ছিল, তো তানিয়াদের বাড়িতে এসে নাকি একদিন বলল যে আমরা আর এখানে থাকতে পারবো না, ওনারও শরীরটা খারাপ, এত ডাক্তার দেখাচ্ছি ঠিক হচ্ছে না, আমি বাপের বাড়িতে চলে যাব, ওখানে আমার দাদারা আছে, আর ওদের একটা পারিবারিক ব্যবসা আছে, তো সেখান থেকেই একটা নতুন ব্যবসা এদেরকে দিচ্ছে যাতে বউটাও কিছু করতে পারে। তো বলছে আমাদের পক্ষে আর এখানে থাকা সম্ভব হবে না, আমরা ওখানে চলে যাচ্ছি। তো স্বাভাবিকভাবেই সবাই জিজ্ঞেস করছে, তাহলে তোমার বাড়িতে আর কি হবে, তোমরা যখন চলে যাচ্ছ? বলছে আমরা বাড়িটা বেচে দেবো। এবং সেই বাড়িটা ওরা বেচার চেষ্টা করছে। এবং অদ্ভুতভাবে, মানে দেখুন, এই ধরনের স্থাবর সম্পত্তির তো দাম বাড়ে, তো কোনো জায়গায় ওরা আর বেচতে পারছে না। আর যে লোকটা জমিটা নিয়ে, মানে যে মালিক আর কি ছিল, যার থেকে ওরা জমিটা সেও তো ওই পাড়াতেই থাকে, তো তাকেও ওরা বললো যে আপনিই কিনে নিন, আপনারই তো জমি ছিল, আপনি যে দামে দিচ্ছেন আপনি সে দামেই আমাদেরকে আপনি নিয়ে নিন জমিটা। তো ভদ্রলোক বললো, না না, আমি আর জমি নিয়ে কী করবো, আমি নিজেই মানে এত কিছু সামলাতে পারছি না বলে আমি নিজেই এগুলো দিয়ে দিয়েছিলাম, আমি বেচে দিয়েছি, এখন আমি এই জমি নিয়ে কী করব। তো অনেক কষ্টে ওরা একটা বায়ার পায়, একজন ক্রেতা খুঁজে পায়, এবং তার কাছে ওরা যে দামে জমিটা কিনেছিল তার থেকে একটু সামান্য কমেই কিন্তু ওরা ছেড়ে দেয়, মানে দিতে বাধ্য হয়, কারণ ওদের হাতে আর একদম সময় ছিল না। কারণ ভদ্রমহিলা মানে বউটি আর কি তার স্বামীর চিকিৎসা করাবে না তার মেয়েকে পড়াশুনো করাবে, এবং মাথায় যেহেতু অনেক ধার দেনাও ছিল, তো সব কিছু মিলিয়ে সে ভাবলো যে ঠিক আছে, বাড়িটা বেচে যা পাওয়া যায় সেসব দিয়ে ধার বাকি শোধ করে ওরা একদম এখানকার ল্যাটা চুকিয়ে মুর্শিদাবাদ চলে যাবে। তো ওরা সেটাই করলো। এবং টোটালি সব কিছু মিলিয়ে ওরা বাড়ি, মানে জমি কেনার পরে বাড়ি করা, সব কিছু মিলিয়ে হয়তো 1.5 বছর টাকা আর কি ওরা ওখানে ছিল, তার মধ্যে এইসব ঘটনা ঘটে। তো এর কিছুদিন পরে যেটা হলো যে ওই ফ্যামিলিটা যাদেরকে এই জমিটা বেচে দিয়ে চলে গেল, ওদের তো একটা ছোট্ট করে ঘর ওরা বানিয়েছিল, তো ওই ফ্যামিলিতে এসে ওই ঘরের সাথে আর একটা লাগোয়া ওরা বড় দেখে ঘর করে, এবং সেই ঘরের সাথে একটা ওরা বারান্দা মতো করে, সমস্ত কিছু করে ওরা একদম ঢালাই ফালাই দিয়ে ভালো করে ঘরটাকে তৈরি করে। তো সেই ফ্যামিলি এবার তার কিছুদিন পরে সব সেট আপ করে থাকা শুরু করে। এবার তানিয়া যেটা লিখেছে যে ওই নতুন যারা এলো ওইখানে থাকতে, তারা মানে বাড়িতে 2 ছেলে রয়েছে, বাবা মা, তাদের বাবা মা, বেশ একটা বড় সড়ো পরিবার। এবার সেই পরিবারটা মানে আগের পরিবারটার মতো অত হাসি খুশি, অত মিশুকে এতটা ছিল না, কিন্তু তারাও মোটামুটি ভালোই ছিল। এবার তারা বাড়ি কিনেছে, তারপরে ওরা নিজেদের মতো ঘর বাড়িয়ে নিয়েছে। এবার ওদের বাড়িটা খুব জমজমাট থাকতো, যেহেতু লোকজনও বেশি, 2 ছেলে ছিল, ওর বাবা একটা ব্যবসা করতো, এরকম মানে খুবই ভালো। এবার এই অবধি যে ব্যাপারটা ঘটলো, এই অবধি ব্যাপারটা কিন্তু একরকম ছিল। এবার সময়টা ছিল দুর্গাপুজোর আগ দিয়ে। এবার পুজোর আগ দিয়ে সব জায়গাতে একটু বাজি বিক্রি হয়, কেউ বাজি ফাটায়, তো এরকম বাজি সংক্রান্ত অনেক কিছুই তো পুজোর আগ দিয়ে ঘটে। তো এবারে যেটা হলো, এই দুর্গাপুজোর আগ দিয়ে একদিন ভর সন্ধেবেলা, তখন থেকে পুজো বাকি
আরও ধরুন এই 10-12 দিন মতো বাকি তখনও পুজো। ভর সন্ধেবেলা ওদের বাড়ির যে ছোট ছেলে ছিল সেই ছোট ছেলেটি কিছু একটা করছিল, মানে ছোট ছেলে বলতে সে তার বয়স কিন্তু খুব ছোট নয়, তার বয়স যখন হবে ওই 16-17 এরকম হবে, আর বড় ছেলেটা ওই 19 কি 21 এরকম, 19 থেকে 21-এর মধ্যে বয়স হবে। তো ছোট ছেলেটা মানে প্রচণ্ড চিৎকার করতে থাকে রাস্তায় এসে। এবার হঠাৎ করে চিৎকার করছে, এবার পাড়ার লোকেরা 2-1 যারা হয়তো বাড়ির বাইরেই ছিল বা আশেপাশে ছিল, তো তারা ঘর থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে মানে তারা না মানে ওকে দেখে অবাক হয়ে গেছে। এবার পাড়া একটা বেশ চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো সে সময় তানিয়া বাড়িতে ছিল, ও একাই বাড়িতে ছিল, ওর বাবা মা কোনো একটা পুজোর কেনাকাটা করতে কোথাও একটা গিয়েছিল। তো ও যখন ঘর থেকে বেরিয়ে, ও যেটা লিখেছে, ও দেখছে যে ছেলেটার মানে ছোট ছেলেটা তার মানে একটা গেঞ্জি মতো পরেছে ছেলেটা, এবং মানে ফুল স্লিভ, সেটা একদম ফুল স্লিভ, এবং ছেলেটা দুটো হাতে আর কি পুরো যে জামাটা রয়েছে সেটা সমেত, গায়ে কোথাও কোনো আগুন নেই, দুটো হাতের জামায় পুরো ঘাড় অবধি আগুন। এবং ও চিৎকার করতে করতে বাইরে এসেছে, এবং ওকে ওভাবে দেখে না মানে লোকজন জল ছুটছে, কেউ একটা কম্বল নিয়ে এসছে, এবং ওকে জড়িয়ে ধরে মাটিতে ও পড়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে আগুনটা নিভেও গেছে। এবার ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। তো সবাই ওকে ধরাধরি করে ঘরের মধ্যে, পাড়ারই একজনের মানে ঘরের সামনে একটা দালান কোটা মতো ছিল, তো সেখানে ওকে বসিয়েছে, ওকে চোখে মুখে জল ঠল দিয়েছে। তো তানিয়াও খুব ঘাবড়ে গেছে, ও গেছে দেখতে, তো দেখছে যে ছেলেটার জামাটা মানে ওই গেঞ্জি জাতীয় একটা কিছু জামা পরেছিল, এবং সেটা না পুড়ে তো গেছেই, পুড়ে গিয়ে ওর হাতের চামড়ার সাথে লেগে লেগে গেছে, এবং মানে বিভৎস বাজে অবস্থা। আর ওই সময় ওই ছেলেটার বাড়িতে কিন্তু ও একাই ছিল, ওর দাদা বলুন, ওর বাবা মা, দাদু ঠাকুমা কেউই বাড়িতে ছিল না, সবাই পুজোর আগ দিয়ে মানে ওদের আত্মীয় স্বজন আছে, কারোর বাড়িতে ওরা পুজোর জামা কাপড় দিতে গেছিল, এরকম একটা কিছু ব্যাপার হবে। এবার সঙ্গে সঙ্গে তো ওকে মানে তখন জাস্ট সদ্য ঘটনাটা ঘটেছে, তো পাড়ার লোকেরা ও চোখে মুখে জল দিয়েছে, ওকে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তো বাকি লোকেরা বলছে না না এভাবে হবে না, ওকে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। এবার ওর বাড়ির লোককে ফোন করা হচ্ছে, এবার ঘটনা হচ্ছে যে ওর বাড়ির লোককে ফোন করা হচ্ছে এবং সে ফোন তুলছেন। ওর বাবাকে ফোন করা হচ্ছে, সে ওর বাবা হয়তো কোনো কারণে বিজি ছিলেন বা হয়তো দেখতে পাননি, উনি ফোন তোলেননি। এবার ছেলেটার অবস্থা তো মানে হাত দুটোর অবস্থা খুবই খারাপ। তো এবার ভাবলো যে না ওই অবধি আর ওয়েট করা যাবে না, সেটাকে একটা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হোক। তো ওকে নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। এবার পাড়ার লোকেদের না সকলের খুব মন খারাপ, যে এই মানে মাস 3 হয়েছে ওই ফ্যামিলিটা এখানে এসছে, ওরা সুন্দর করে বড় করে বাড়িটা বানিয়েছে, অনেক কিছু সুন্দর করে করেছে, মানে বাড়ির একটা গেট ভালো করে দিয়েছে, মানে সবাই ভেবেছিল যে একটা এরকম ঘটনা ঘটে গেছে, একটা ফ্যামিলি বেঁচে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে একটা বড় ফ্যামিলি এসে থাকছে, এটা খুব ভালো বিষয় ছিল। হঠাৎ করে কি করে যে ঘটনাটা ঘটলো কেউই বুঝতে পারছে না। তো পাড়ার কিছু লোক সঙ্গে সঙ্গে ওদের ঘরে ঢুকেছে, যে ঘরে কোনো রকম অগ্নিকাণ্ড ঘটেছে কিনা, সেখান থেকে ছেলেটার আগুন লেগেছে কিনা। তো দেখছে যে ঘরে ঢুকে দেখছে যে সেরকম কিছুই নেই, মানে আগুনের সে অর্থে কোনো উৎস নেই, শুধু দেখছে যে গ্যাসের উপরে চা যে সসপ্যানে বানানো হয় সেরকম সসপ্যানে একটু জল বসানো রয়েছে। এবার সবাই ভাবলো, এবার ছেলেটা যেহেতু অজ্ঞান হয়ে গেছে আর ও যেহেতু একাই ছিল ঘরে, তো সকলে ভাবলো যে হয়তো ও গ্যাস জ্বালিয়েছিল চা খাবে বলে বা জল গরম করবে, কিছু একটা কারণে আগুনটা সেখান থেকেই লেগেছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তারপরে ওর বাবার সাথে যোগাযোগ করা গেল। ও ফ্যামিলি তো মানে কথাটা শুনেই বুঝতেই পারছেন এরকম একটা বিষয় হলে দৌড়তে দৌড়তে তারা হাসপাতালে আসে। তো ডাক্তার দেখে, তো ডাক্তার দেখে বলে যে খুব ভাগ্য ভালো যে ছেলেটার হাতের তো ক্ষতি হয়েছে, কিন্তু এতটা বেশি ক্ষতি হয়নি যে কোনো পার্মানেন্ট কিছু ড্যামেজ হয়নি। তো বললো যে এটা অনেকটা সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। তো সেখান থেকে আর একটা বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ওর ফার্দার ট্রিটমেন্টস হয়, এবং প্রায় 2 মাস ছেলেটা কিন্তু খুব ভুগেছে হাত নিয়ে, এবং আলটিমেটলি ও প্রায় হাসপাতালে 22-23 দিন মতো ছিল, তারপরে ও যেত, এবং ওর মোটামুটি একটু সুস্থ হতে প্রায় 2 মাস লেগে যায়, পুরোপুরি হতে তো অনেকটাই সময় লাগে, কিন্তু ওর হাতের টিস্যু বলুন বা নার্ভ বলুন সেগুলো কোনো ক্ষতি হয়নি, ঠিকঠাকই ছিল। যাই হোক, এবার পাড়ার মধ্যে এরকম একটা ঘটনা যখন ঘটে, যাই হোক একটু যখন ছেলেটা
সম্বিত ফিরে পেলো, যখন জ্ঞান এলো, ওকে সবাই জিজ্ঞেস করেছে, ওর বাড়ির লোকও ইভেন জিজ্ঞেস করেছে যে কী করে এই ঘটনাটা ঘটলো। তো ও বলে ও নাকি সত্যি সত্যি চা করার জন্যই ওই সসপ্যানে জলটা চাপিয়েছিল, এবং তারপরে ওর কোনো কারণে ওই জলটা একটু ছলকে পড়ে যায়, এবং সেই জলটাকে ও ভেবেছে পরিষ্কার করবে। তো একটা ওখানে কাগজের টুকরো, সেই কাগজটা দিয়ে জলটা পরিষ্কার করতে চায়। এবারে ওটা কাগজটা দিয়ে জলটা পরিষ্কার করতে গিয়ে কাগজটা আগুন ধরে যায়, এবং ওর এক হাতে জামাটা আগুনটা নিয়ে নেয়, লেগে যায় আর কি। এবং তারপরে অন্য হাত দিয়ে ওই আগুনটা নিভাতে গিয়ে অন্য হাতটাও কিন্তু আগুনের শিখায় লেগে যায়, এবং পুরো প্রায় ঘাড় অবধি ও দুটো হাতেই কিন্তু আগুন জ্বলতে থাকে। এবং সেই অবস্থায় ও প্রথমে কিছুক্ষণ ঘরে ছোটাছুটি করে, তারপরেও বাইরে বেরিয়ে আসে, এবং তারপরে তো পাড়ার লোকেরা দেখতে পেয়ে জল ঠল দিয়ে কম্বল টম্বল দিয়ে ওর আগুনটা নিভিয়ে দিয়েছিল। বাড়ির লোক তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ তারা যখন ওকে জিজ্ঞেস করছে, ছেলেটা কিন্তু এরকম নয় যে এর আগে কোনোদিন চা করেনি বা ও গ্যাস জ্বালাতে পারে না, এরকম কিন্তু নয়। আর ছেলেটার কিন্তু যথেষ্টই এই কাজটুকু করার মতো বয়স যথেষ্টই ছেলেটার ছিল। যাই হোক, তো ওই ছেলেটার হাতে আগুন লেগে যাওয়াটা পাড়ার প্রায় প্রত্যেকটি লোককেই, ঠিক আগের যে ঘটনাটায় ওই সেম জমিটার উপরে আগুন লেগে পুরো বাড়ি যে পুড়ে গেছিল ওই ফ্যামিলিটার, সে কথাটা যেন সবাইকে মনে করিয়ে দিল। এবং সবার মনে না একটা অদ্ভুত চিন্তা এলো যে এই ঘটনাটা ঘটলো কি করে। প্রথম যে ঘটনাটা ঘটেছিল ওই সেম বাড়িতে, পুরো বাড়িটা আগুনের গ্রাসে চলে গেছিল, সেটার না কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। ইভেন যখন ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নিভিয়েছিল, তারাও কিন্তু বলেছিল যে এটা হয়তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে, বাট তারা দৃঢ়ভাবে বলতে পারেনি যে হ্যাঁ এটা থেকেই লেগেছে। আর যেহেতু নতুন বাড়ি, ওয়্যারিং থেকে শুরু করে সবকিছুই নতুন ছিল, ফলে কি করে যে শর্ট সার্কিট হতে পারে সেই বিষয়টা থেকে কিন্তু যে খুব দৃঢ় প্রমাণ পাওয়া গেছে তা কিন্তু নয়। আবার এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে এই ছেলেটার যেভাবে আগুন লাগলো, যেভাবে আর কি হাতটা ওর ক্ষতিগ্রস্ত হলো, দুটো হাতই, সেটাও কিন্তু ইভেন ওর ফ্যামিলির লোকেরও কিন্তু খুব স্বাভাবিক বলে মনে হলো না। এবং ছেলেটা যখন পরে সুস্থ হলো, ও বাড়িতে এসেছে এবং ওর বাবা মাকে জিজ্ঞেস করেছে, পাড়ার লোক জিজ্ঞেস করেছে যে কী করে ঘটনাটা ঘটলো, কীভাবে ঘটনাটা ঘটলো, ও কিন্তু বলছে যে আমি সত্যিই বুঝতে পারিনি যে এইটুকু থেকে আমার এত বড় আগুন কী করে লাগলো, কারণ এর আগেও রান্নাও করেছে ছেলেটা। ও বলছে মুহূর্তের মধ্যে আগুনটা ওর এক হাতে লেগে যায়, এবং সেই হাতের আগুন নিভোতে গিয়ে অন্য হাতের জামাতে ওর আগুন লেগে যায়, এবং ও তখন রীতিমতো ভয় পাচ্ছে যে আগুনটা ওর গায়ের কাছে না চলে আসে, পুরো ওর গলা থেকে বুকের দিকে নিচের দিকে না নেমে যায়। যাই হোক, একটা ভয়ঙ্কর স্মৃতি হলো। সবাই খুবই চিন্তায় পড়ে গেল যে বিষয়টা কেন হলো, কী জন্য ঘটলো, কিন্তু কোনোভাবে ওই ব্যাপারটুকুই, এর থেকে বেশি কোনো রিজন কিন্তু কেউই খুঁজে পেল না। গেল এর কিছুদিন পরের কথা। এবারে কিছু পুজো টুজো সব মিটে গেছে। তো একদিন হঠাৎ করেই সকাল ওই 7:30 নাগাদ, 7:30 নাগাদ ওরা দেখছে, তানিয়া যেটা লিখেছে যে ওরা দেখছে যে যে মালিক ছিল ওই জমিগুলোর, বললাম না একটা ফ্যামিলি ছিল ওই ওদের পাড়াতে, যারা আর কি ওই পাড়াতেই প্রায় 25-26 কাঠা জমি তারাই বিলং করতো। তো তারাই আস্তে আস্তে জমিগুলো কিছু কিছু করে বিক্রি করতে থাকে। তো সেই বাড়ির যে সবকিছুর মালিক ছিল, যে প্রৌঢ় এক ভদ্রলোক, তার সাথে ওই ফ্যামিলির যে দুটো ছেলে, তার বাবা এবং তাদের যে বড় ছেলে, তার একটা বেশ ঝগড়া লেগেছে। এবার ওরা ভাবছে যে পাড়াতে, ওদের পাড়াতে কোনোদিন কারোর সাথে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি। সবাই পাড়াতে সবাই খুব মিলেমিশে থাকে, সবার মধ্যে ভীষণ সদ্ভাব রয়েছে, সবাই সবাইকে খুব সম্মান করে। এবার ভাবছে যে এদের সাথে এত কেন ঝামেলা অশান্তি হচ্ছে। আস্তে আস্তে পাড়ার লোকজন জমায়েত হচ্ছে, সবাই জিজ্ঞেস করছে যে কী হয়েছে। এবার ওরা যেটা দেখছে যে ওই ভদ্রলোক, যে মালিক আর কি ছিল ওই জমিটার, সে চুপচাপ রয়েছে, এবং সে হয়তো একটা দুটো কথা বলছে, বাকি এরাই বলে যাচ্ছে। তো কিছুক্ষণ ওখানে থাকার পরে যেটা জানা গেল সেটা হচ্ছে যে এই ফ্যামিলিটা, যে ফ্যামিলিটা জমিটা আর কি কিনেছে, তাদের বক্তব্য হচ্ছে যে রাতের বেলা এই
ওদের যে জমিটা রয়েছে, ওদের তো মানে বেশ একটা বড় করে গেট ফেট দিয়ে পুরো সুন্দর করে ওরা বাড়িটাকে ঘিরে রেখেছিল। তো বলছে যে এই মালিক নাকি মাঝে মধ্যে রাতের বেলা ওদের বাড়ির পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে ঘুরে বেড়ায়। তো সেটা ওদের কাছে সমস্যার বিষয় না, সমস্যা হচ্ছে যে মধ্যরাতে নাকি কিছু লোকজন ওদের বাড়ির মধ্যে মানে ওদের ওই ব্যারিকেড করা ঘরের মধ্যে এসে নাকি ঘুরে বেড়ায়। এবং ওরা যেটা সন্দেহ করছে যে এই মালিকই, যে যার আর কি আগে জমিটা ছিল, সেই কিছু লোকজন দিয়ে ওদের বাড়ির মধ্যে উৎপাত করার চেষ্টা করছে এবং তাতে ওদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, ওদের জিনিসপত্র অনেক সময় অনেক কিছুর বাইরে রাখলে পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার। এবং ওই যে মালিক সেই ভদ্রলোককে মানে ভিতরে ওদের বাড়ি চৌহদ্দির মধ্যে দেখা যায়নি ঠিকই, কিন্তু রাস্তা দিয়ে মধ্যরাতে ওনাকে পায়চারি করতে দেখা গেছে। তো সেই জন্য ওরা ধরে নিয়েছে যে এই লোকটাই নিশ্চয়ই বাকি লোকদেরকে আনে, এবং সেই লোকগুলোকে ওরা ওদের মানে হয়তো ওরা বুঝতে পারছে মধ্যরাতে যে ওদের ঘরের মধ্যে বাউন্ডারির মধ্যে আর কি কেউ হয়তো হাঁটাচলা করছে। এবার যখনই ওই বাড়ির ছেলেরা বা লোকটা যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছে যে ওদের বাড়ির মধ্যে কোনো লোক ঢুকেছে কিনা, তখন আর কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু রাস্তায় ওই যে মালিক ছিল সেই পুরো লোকটাকে ঘুরে বেড়াতে দেখা গেছে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি এখানে কারোর সাথে কথা বলছিলেন বা আপনি কি এই আমাদের বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকেছিলেন, সে তখন বলেছে না। কিন্তু ওইখানে ওই রাতের বেলা বেশ 3-4 দিন ওনাকেই শুধুমাত্র দেখা গেছে। অন্য আরও যে লোকজন ছিল তাদেরকে আর দেখা যায়নি, কিন্তু তাদের গলার আওয়াজ শোনা গেছে। এবং স্পষ্ট বুঝতে পারে ওরা যে বাড়ির এক পাশ থেকে অন্য পাশে কেউ দৌড়ে চলে গেল, কথা বলছে, এরকম। তো এইটা শুনে না পাড়ার লোকজন খুব অবাক হয়ে যায় যে এরকম একটা প্রৌঢ় লোক, ওদের মানে ওই ফ্যামিলিটাকে সবাই একটু রেসপেক্ট করে, ওরা পুজোর সময় একটু বেশি চাঁদা টাদা দেয়, মানে যথেষ্ট টাকা পয়সা আছে, অভিজাত একটা ফ্যামিলি। তো সে রাতের বেলা যেভাবে পায়চারি করে ওই বাড়ির পাশ দিয়ে, তো সেটা সবাই বলছে কি বলছেন, হয়তো ওনার ঘুম আসছিল না, হয়তো উনি এই জমি টমি একসময় ওনারই ছিল, এই পাড়ায় ওনার 28-30 মতো কাঠা জমি ছিল, হয়তো উনি সেই জন্য দেখাশোনা একটু করেন না, আপনি এভাবে বলছেন কেন? তো তখন বলছে না আমি এভাবে বলছি সেটা নয়, ওদের যেহেতু লোকটার বিজনেস ছিল, তো তাদের হয়তো কোনো ব্যবসার কোনো জিনিসপত্র বাইরে হয়তো রেখেছে, সেগুলো বলতে চুরি হয়ে যাচ্ছে, বাড়ির বাইরে জুতো রাখলে সেই জুতোপত্র ছিঁড়ে দিচ্ছে কেউ, বা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, এরকম ঘটনা নাকি ঘটছে। এবার এটা শুনে না সবাই খুব অবাক হয়ে গেছে, কারণ ওদের পাড়ায় আজ পর্যন্ত কোনো চুরির ঘটনা ঘটেনি। এবার এই নতুন লোক যারা এসছে তারা বলছে ওদের বাইরে কিছু রাখলে সেটা পাওয়া যাচ্ছে না, ওদের ঘরে বেশ কিছু জিনিসপত্র ওরা রেখেছিল সেই জিনিসপত্র হাওয়া হয়ে যাচ্ছে, এই রকম যে অ্যালিগেশনগুলো, সেই অ্যালিগেশনগুলো ওদের শুনে খুব অবাক লাগে। আর যার নামে অ্যালিগেশনগুলো আনছে বা যার দিকে ওরা আঙুলটা তুলছে, মানে পুরো প্রপার্টিটাই একসময় ওই জায়গার ওদের ছিল। এবং ওই ভদ্রলোক, প্রৌঢ় লোকটি মধ্যরাতে কেন ঘুরে বেড়াবে সেটাও সবার কাছে খুব অবাক লাগে। বলে যে নিশ্চয়ই আপনি ভুল দেখেছেন, উনি কেন ঘুরে বেড়াতে যাবেন, ওনার এত বয়স হয়েছে, উনি 2টা-1টার সময় ঘুরে বেড়াবেন? বলছে হ্যাঁ আমি ওনাকে দেখেছি, এবং ওনার হাতে একটা জিনিসও ছিল, উনি আমাকে দেখে মানে জিনিসটাকে লুকিয়ে নিয়ে উনি ওনার ঘরের দিকে চলে গেছে। এবার এই ভদ্রলোক পুরো চুপচাপ করে আছে, মাঝে মধ্যে 1-2 কথা বলছে যে আপনি ভুল দেখেছেন বা আপনি মিথ্যে কথা বলছেন, এরকম বলছে। এবারে যাই হোক, ব্যাপারটা ওখানে পাড়ার লোকজনের সমঝোতা করে এবং ব্যাপারটা মিটে যায়। বলে যে দেখুন ওনাকে বলবেন না, ওনারা যথেষ্ট একটা অভিজাত ফ্যামিলি, আপনি যার সম্পর্কে বলছেন তার কিন্তু কোনো দরকার পড়ে না, তার প্রচুর বিষয় সম্পদ, সে আপনার টুকটাক কী জিনিসপত্র চুরি করতে যাবে বলুন, আপনি কাকে কি বলছেন? যাই হোক, পাড়ার লোকজন বোঝায় এবং ঠিক হয় যে পাড়ায় মাঝে মধ্যে এরকম কেউ কোনো বাড়ি থেকে রাতের বেলা একটুখানি টহল দেবে, বা যে যা নিজের ঘর থেকে একটু রাতের বেলা খেয়াল রাখবে যেরকম কোনো চোর ডাকাতের উপদ্রব হচ্ছে কিনা, এরকম আর কি পাড়ার লোকজনের মধ্যস্থতায় ব্যাপারটা মিটে যায়। কিন্তু তানিয়া যেটা আমাকে লিখেছে যে ওদের বাড়িতে ওর বিশেষত মনে আসে, ওর এবং ওর বাবা মায়ের মনে কোথাও একটা সন্দেহ হয়। সন্দেহ এই কারণে হয়েছিল বিকজ ওই যে লোকটি ছিল, যে প্রৌঢ় লোকটি, তার নামে এত কথা বলা হচ্ছে, তার নামে এই অ্যালিগেশনগুলো আনা হচ্ছে, কিন্তু লোকটা কীরকম একটা অদ্ভুত টাইপের এক্সপ্রেশন দিচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন উনি কিছু একটা জানেন বা কিছু একটা ওনার মধ্যে চলছে, কিন্তু উনি সেই বিষয়ে কথা বলছেন না বা বলতে চাইছেন না।
ওনাকে দেখে মানে কেউ মানে ধরুন একজন ব্যক্তির বিরুদ্ধে ঠিক মানে একদম উল্টো উল্টো কথা বলা হচ্ছে, যে কথাগুলোর আদতে কোনো মানেই নেই, ঠিক আছে। এবার তার নামে যদি একদম একটা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ মানুষের উপরে যদি অ্যালিগেশন আনা হয়, তার কিন্তু একরকম রিয়াকশন হবে রাদার দ্যান একজন ব্যক্তি যে সত্যি গিল্টি, সে হয়তো কিছু করেছে, তার উপরে যদি অ্যালিগেশন আনা হয়। তো কোথাও লোকটাকে দেখে না একটুখানি আনইউজুয়াল বলে মনে হচ্ছিল। এবার ওদের পাড়ায় যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, আর এর আগে কারোর সাথে পাড়ায় কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কিছু কোনো দিন হয়নি। ফলে এইটা ওদের বুঝতে খুব কষ্ট হচ্ছিল যে কিছু একটা ব্যাপার থাকলেও থাকতে পারে, কিন্তু তানিয়া যেটা লিখেছে যে ওর মনে একটা কোশ্চেন অনেক দিন থেকেই ছিল, এবার সেটার কারণ ও লিখেছে। ওর মনেও কিন্তু ওই লোকটির প্রতি একটা সন্দেহ ছিল। তার কারণ হচ্ছে সেই সময় ওর বয়ফ্রেন্ড ছিল, তো মাঝে মধ্যে রাতের বেলা কথা বলতো। এবার রাতের বেলা যখন ও ঘরে কথা বলতো, ও কি করতো, ঘরে লাইটটা অফ করে দিত। ওর বাবা মা পাশের ঘরে ঘুমোতে, এবার ও হয়তো ফোনে কথা বলছে, তো কথা বলতে বলতে কখনো হয়তো গরমের দিনে একটু ছাদে গেল। এবার ছাদের ঠিক আগের মুহূর্তে ওদের একটা দোলনা আছে, এবার দোলনাটা ছাদের উপরে সেট করা। এবার ও কি করতো, ওর ঘর থেকে একটা সিঁড়ি চলে গেছে, সেই সিঁড়িটা ছাদে গেছে। এবার ও মাঝে মধ্যে কথা বলার জন্য মাঝে মধ্যে উপরে যেত, এবং ও নিজে হয়তো রাত 1টা-2টো অবধি কথা বলেছে, হয়তো কথা বলে ছাদ থেকে নামছে, বা ও হয়তো ঘরের জানলার পাশে চেয়ারে বসে কথা বলছে। তো ও অনেকবার দেখেছে যে ওই লোকটা রাতের বেলা সত্যিই কিন্তু কিছু একটা মানে উনি ধুতি পরতেন, তো ধুতির সাথে হাত মানে ধুতির মানে যে কুচি রয়েছে সেই কুচির পাশ দিয়ে উনি হাত নিয়ে কিছু একটা নিয়ে কখনো উনি চলে যেতেন, কখনো উনি বারবার একই মানে রাস্তা দিয়ে ঘুরেই যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, চক্কর কাটছেন, প্রত্যেকটা বাড়ির দিকে তাকাচ্ছে, এরকম জিনিস কিন্তু ও দেখেছে। এবার তাই বলে যে ওদের বাড়ি থেকে কখনো কিছু চুরি গেছে বা এরকম কোনো ঘটনা ঘটেছে যে ওদের মনে হয়েছে যে ওদের বাড়ির চৌহদ্দির মধ্যে কেউ ঢুকেছে, সেরকম ব্যাপার নয় কিন্তু। ফলে ওই লোকটা যেটা বলেছে সেটা সম্পূর্ণ রকমভাবে বাজে কথা বা সেটা একেবারেই যে বিশ্বাসযোগ্য নয়, সেটা কিন্তু তানিয়ার মনে হয়নি। কারণ ও জানতো, কারণ যেহেতু ও রাত জাগতো, ওর কিন্তু মানে ওর মনে ছিল যে এই লোকটা সত্যি সত্যি রাতের বেলা কিন্তু খুব অদ্ভুতভাবে পায়চারি করে। মাঝে মধ্যে কিন্তু লোকটার হাতে কিছু একটা দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। এবার ও তো সেটা বাড়িতে বলতে পারছে না, কিন্তু ওর মনে মনে ভাবছে যে এই লোকটার তো কিছু তো ব্যাপার আছে, এবং লোকটা হাতের মধ্যে কিছু একটা নিয়ে এমন করেই ঘুরে বেড়ায় যেটা দেখে খুব একটা স্বাভাবিক মনে হয় না। আর ওরকম মধ্যরাতে শুধু শুধু কেউ রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, এটাও কিন্তু খুব অস্বাভাবিক। তো তানিয়ার মনে কিন্তু একটা বেশ স্ট্রং যাকে বলে চিন্তা ভাবনা এই বিষয়টা নিয়ে আসে, যে সত্যি লোকটা কি খুব নিরীহ, মানে লোকটা না খুব কম কথা বলে, কিন্তু মানুষের সাথে ভালোভাবেই কথা বলে, কিন্তু খুব কম কথা বলে। ওর মনে একটা সন্দেহ আসে। এবং ওই লোকটা, যে লোকটারা আর কি ওই বাড়িটা নতুন করে রিনোভেট করে বাড়িয়ে যারা থাকছে, তারা এবার পাড়ার লোকেদেরকে বলতে থাকে যে দেখুন, আপনারা হয়তো এই পাড়ায় আমাদের থেকে বেশি দিন আছেন, কিন্তু আমার কিন্তু এরকম একটা সুবিধের লোক বলে মনে হয় না। আর ওই বাড়ির যিনি ভদ্রমহিলা ছিলেন, তিনি অ্যাকচুয়ালি বাঙালি ছিলেন, নন বেঙ্গলি ছিলেন। তো ওনার বাপের বাড়ি থেকে একবার কিছু লোকজন এসেছিল, তো তার বাড়ির আর কি যারা লোকজন আসে তাদের মধ্যে নাকি একজন ওনারই আত্মীয়, সে নাকি বলেছিল যে তোমরা জায়গা পেলে না বাড়ি কেনার, এই জমিতে তোমরা বাড়ি করলে এই জায়গাটা খুব একটা ভালো না, মানে উনি একটা এরকম কথা বলেছিলেন। এবং ওই কথাটা বলা কিছুদিন পরেই কিন্তু ওনার বাড়ির ওই ছোট ছেলের ওরকম হাতে আগুন লেগেছে। এবার এই সমস্ত কথাবার্তা পাড়ার মধ্যে ঘুরতে থাকে, উনি মাঝে মধ্যে একে ওকে বলছে, সেই কথা পাড়ায় ছড়িয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে সবার মনে একটা প্রশ্ন জাগে যে একটা জমিতে বাড়ি করা হলো, মানে একটা বছরও ভালোভাবে ওরা সুষ্ঠুভাবে থাকেনি, বাড়ি করা কিছুদিনের মধ্যে ওরকম পুড়ে গেল, তার মধ্যে দ্বিতীয়বার এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, এটা কি খুব স্বাভাবিক? এবার সকলের মনে প্রশ্ন এলেও মানুষ তো আর প্রথমেই কোনো কিছু ফট করে নেগেটিভ ভাবতে পারে না, ভাবতে চায় না। মানুষ সবসময় র্যাশনাল থিঙ্কিং করার চেষ্টা করে, বৈজ্ঞানিক যুক্তি দেওয়ার চেষ্টা করে। তো তারা ভাবে যে না না, এটা তো হতেই পারে, এটা তো আর এমন কিছু ব্যাপার না, মানে গ্যাসে কাজ করতে গিয়ে সেখান থেকে আগুন লাগা, এটা যদি খুব অস্বাভাবিক বিষয় তা কিন্তু নয়। তো সবাই ভাবে যে ঠিক আছে, এটা হয়েছে, এটা নিয়ে এত ভাবনা চিন্তার কিছু নেই। যাই হোক, গেল এবং
মাঝে মধ্যেই ওই লোকটা কিন্তু মানে ওই বাড়ির লোক, ওই বাড়ির 2 ছেলে, তারা কিন্তু বলতো যে আজকেও মানে বলছে যে আজকে রাতেও আমাদের ভোর রাতের দিকে আমাদের ঘরের মধ্যে কেউ ঢুকেছিল, আমরা একদম ঘরের ভিতর থেকে আওয়াজ পেয়েছি, আমরা যখন দরজা খুলে গেছি তখন মনে হলো কিছু একটা দৌড়ে চলে গেল, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। এটা খুব বাজে ব্যাপার। তো মাঝখানে আবার ওই বাড়ির ছেলেরা তারা পালা করে করে ঘর পাহারা দেওয়া শুরু করলো যে কিছু কাউকে দেখতে পায় কিনা, কিন্তু ওরা কিছুই দেখতে পায়নি, কিছুই পয়েন্ট করতে পারেনি। এটাও গেল। এর কিছুদিন পরে তখন শীতকাল, পুজো টুজো মিটে গেছে, মানে ডিসেম্বর মাস, যথেষ্ট ঠান্ডা। তো শীতকালে ওখানে ওদের পাড়া একটা জায়গায় ফিস্ট হচ্ছে, মানে পাড়া থেকে ওদের একটা ফিস্ট হতো প্রত্যেক বছর, 1-2 করে ফিস্ট হতো। তো ফিস্ট সেদিনও সেবারও হয়েছে আর কি ফিস্ট। সন্ধ্যে থেকে মোটামুটি ওই 11টা অবধি ফিস্টের খাওয়া দাওয়া চলেছে, এবং ওই ফ্যামিলিও যথারীতি এসছিল, খাওয়া দাওয়া করে গেছে, এবং সবাই রাতের ডিনার করেছে, পুরো পেট ভর্তি খাবার খেয়েছে। এবার সে যার মতো সবাই চলে গেছে, তখন রাত 11:30 বাজে। হঠাৎ করেই আধা ঘন্টা পর তানিয়া মানে শুনছে যে ওই বাড়িটার দিক থেকে আগুন আগুন বলে খুব জোর চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। এবং তখন তানিয়া শুয়ে পড়েছে, মানে ওই 10 মিনিট মতো হয়েছে ও শুয়েছে। সবাই ফিস্ট করে বাড়িতে ঢুকেছে, খুব মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, গান হয়েছে, তো সবাই টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। এবার হঠাৎ করে ওরকম আগুন আগুন কথাটা শুনে না, ও কি করেছে, ও ফোনে কথা বলছে, তো ফোনটা রেখে ও বাইরে গেছে। ওর বাবা মা সবাই বাইরে গেছে, পাড়া থেকেও আরও অন্যান্য লোকেরাও সবাই ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এসেছে। তো দেখছে যে ওই বাড়িটার রান্নাঘর থেকে, মানে রান্নাঘরের জানলা থেকে মানে পুরো গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগেছে। এবং ওই বাড়ির আর কি 2 ছেলে, ভদ্রলোক, তারপরে ওনার স্ত্রী, সবাই নিজের মতো করে আর কি, কার ঘরে আর কতটুকু বেশি জল স্টোর থাকে, তো সবাই জল দিচ্ছে এবং আগুন আগুন বলে চিৎকার করছে, ফায়ার ব্রিগেডকে ফোন করার কথা বলছে, আরও জল ফল দিয়ে সবাই আর কি আগুন নেভানোর চেষ্টা করছে। এইবারে সবার না মানে একদম সেই ওইখানে যে একটা ফ্যামিলি এলো থাকতে, তাদের যে পুরো বাড়িটা নতুন তৈরি করা ঘর বাড়িটা সবকিছু আগুনের গ্রাসে চলে গেছিলো, সবার সেই কথাটা মনে পড়ে যায়। যাই হোক, তো মানে রান্নাঘরের দিক থেকে আগুনটা লেগেছে এবং সবাই জল দিচ্ছে, এবং মোটামুটি যখন কিছুটা আগুন, খুব সামান্য হলো আগুন যখন নিয়ন্ত্রণে চলে আসে, তার মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে এবং আগুনটা নিভানো যায়। এবং যখন আগুন নিভানো হয় দেখা যায় যে রান্নাঘরটা পুরোপুরি মানে আগুনের গ্রাসে চলে গেছিল, এবং একটা ঘরের কিছুটা অংশ, বাকিটা ইনট্যাক্ট রয়েছে। এবার যথারীতি সবাই জিজ্ঞেস করেছে যে মানে রান্নাঘরে আগুনটা লাগলো কি করে। এবার সবাই ভাবছে যে হয়তো সিলিন্ডার বাস্ট করেছে বা কিছু। তো তখন দেখছি যে সিলিন্ডারে কিছু এরকম ঘটনা ঘটেনি, কারণ সেই সময় কেউ মানে ওনার ঘরে কোনো রান্না বান্না কিছু হচ্ছিল না, হওয়ার কথা ওনার সবাই খেয়ে দিয়ে এসেছে। তো বউটা বলছে যে উনি যেহেতু শীতকাল ছিল, খাওয়ার জন্য একটু জল গরম করছিলেন, কিন্তু উনি বলেন ওনার স্পষ্ট মনে আছে উনি গ্যাস বন্ধ করে ঘরে এসেছিলেন জল নিয়ে, এবং কিছুক্ষণ পরে ধোঁয়া দেখে, মানে ধোঁয়ার গন্ধ পেয়ে, পোড়া গন্ধ পেয়ে উনি প্রথমে রান্নাঘরে যান। উনি রান্নাঘরে গিয়ে দেখে যে প্রচণ্ড আর কি কালো ধোঁয়ায় ভরে গেছে। উনি প্রথমে বুঝতে পারেন না কি হয়েছে, তো ওনার হাজব্যান্ডকে উনি ডাকেন। তো হাজব্যান্ড এসে সঙ্গে সঙ্গে ওদের এক্সট্রা যে সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডারটা বাইরে একটা অন্য ঘরে থাকতো, আর ওই ধোঁয়ার মধ্য থেকে উনি ওনার ছেলেরা জল দেওয়া স্টার্ট করে, এবং কোনো রকমে ওই জায়গা থেকে ওনার হাজব্যান্ড সিলিন্ডারটাকে ধরে মানে কাঁধে করে নিয়ে দৌড়ে এসে পাশের ঘরে রেখে দেয়, একটা সেফ জায়গায় রেখে দেয়, যে কোনোভাবে আগুনটা যাতে সিলিন্ডারে টাচ না হতে পারে। এবং এই কাজটা করতে গিয়ে রান্নাঘরের অন্য সাইড থেকে ওদের অন্য যে একটা বেডরুম রয়েছে সেদিকে আগুনটা ছড়িয়ে পড়ে, এবং তার থেকেই একেবারে গলগল করে ওখানে ওদের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো দাহ্য বস্তুই ছিল, সেগুলো থেকে আগুনটা অ্যাকচুয়ালি ছড়িয়ে যায়। তো ভদ্রমহিলাকে আর কি তার হাজবেন্ড বলছে, কি তুমি এত বড় একটা ভুল কি করে করলে, মানে উনি এত বছর ধরে সংসার করছে, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, কিন্তু উনি বারবার কাঁদতে কাঁদতে বলছে যে আমার স্পষ্ট মনে আছে আমি গ্যাস অফ করে এসেছিলাম, ওখান থেকে আগুন লাগার কথাই নয়। তো এক্ষেত্রেও যেটা দেখা গেল সেটা হচ্ছে উনি বলছেন আমি জানি না কি করে রান্নাঘরে আগুন লাগলো। তো যাই হোক, আগের বার যে ঘটনাটা ঘটেছিল
যে পুরো বাড়িটা আগুনের গ্রাসে চলে গেছিল, এক্ষেত্রে কিন্তু সেটা যায়নি। রান্নাঘরটা ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়, আর ঘরের কিছুটা অংশ যেহেতু ওনার ছেলেরা সঙ্গে সঙ্গে জল দেওয়া স্টার্ট করে দেয়, সব কিছু হয়, তো সেই জন্য আগুনটা খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি পুরো বাড়ির মধ্যে। কিন্তু সবার মনে একটা প্রবল আতঙ্ক সৃষ্টি হয় যে ঘটনাটা ঘটছেটা কি। মানে মাত্র এই কিছু বছরের মধ্যে, যখন মানে জমিটা যতদিন এমনি ছিল ততদিন কিন্তু কোনো সমস্যা ছিল না। যে মুহূর্তে ওই জমির উপরে বাড়ি করলো একটা ফ্যামিলি এসে কিনে, তার পুরো বাড়ি জ্বলে গেল, সেই লোকটা অসুস্থ হয়ে পড়লো, তাকে জায়গাটা ছেড়ে দিতে হলো, তাকে ওই পাড়া কি ওই জেলা ছেড়ে দিয়ে তাকে মুর্শিদাবাদ চলে যেতে হলো। আবার এখানে ওই বাড়ি ছোট ছেলে প্রথমে আগুনে তার হাত পুড়ে গেল, তারপরে আবার এই ঘটনাটা, মানে সকলে না মানে রীতিমতো পুরো শকে চলে যায় এবং কোনোভাবেই বুঝতে পারছে না যে একই জমির উপরের একই বাড়ি করে বারবার একই ঘটনা কি করে ঘটছে এবং কেনই বা ঘটছে, এটা এই ঘটার কারণটা কি কেউই বুঝতে পারছে না। এইবারে এই ঘটনা মানে সত্যি বলতে কি পাড়ার প্রত্যেকটা মানুষকে একেবারে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। এবং ওই যে আগের যে বাড়িটায় যেরকম আগুন লেগেছিল, সেটা কিন্তু এই যে নতুন যে লোকটি এই জমিটা কিনে জমিসহ ওই বাড়িটা কিনেছিল, তিনি কিন্তু ব্যাপারটা শুনেছিলেন, জানতেন আর কি। এবার তিনি না তখন আর বিষয়টা অতটুকু গুরুত্ব দেয়নি। দেখুন, একটা বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা তো খুব অস্বাভাবিক বিষয় না। এবার সেটার পিছনে যে সবসময় কোনো এমন কোনো রিজন থাকে যে রিজনটা খুব অস্বাভাবিক রিজন বা যেটার কোনো বৈজ্ঞানিক যুক্তি বা ব্যাখ্যা কিছুই নেই, এটা তো হয় না। তো উনি জানতেন। এবার ওনার ঘরে ওনার বাড়িতে যখন এই সেম ঘটনাটা ঘটলো, উনি না তখন বললেন যে না, এবার তো আমি ছেড়ে দেবো না, কিছু তো এই বাড়িতে নিশ্চয়ই আছে। কারণ ওনার যে সন্দেহ সেটা প্রথম থেকেই কিন্তু ওই বাড়ির যে আদি মালিক, ওই জমির যে আদি মালিক ছিল, তার উপরে কিন্তু একটা সন্দেহ তার বরাবরই ছিল। কারণ আমি বললাম যে উনি মাঝে মধ্যে ওই বাড়ির যে মালিক ছিল সেই প্রৌঢ় ভদ্রলোককে উনি মধ্যরাতে ঘুরে বেড়াতে দেখতেন, হাতে করে কিছু একটা নিয়ে দৌড়ে চলে যেতে দেখতেন। এগুলোর জন্য ওনার মনে প্রথম থেকে কিন্তু একটা সন্দেহ ছিল। এবার এই বিষয়টা যখন হলো, তখন উনি পাড়ার লোকজন ডেকে বলল যে আমি কিন্তু বিচার চাই, কিছু তো একটা ব্যাপার আছে, এই লোকটা নিশ্চয়ই এইসবের সঙ্গে যুক্ত। এবার ওই ভদ্রলোক বলছে আমি একটা প্রৌঢ় মানুষ, আমি নিজে মানে আমার হাঁটতে চলতে মাঝে মধ্যে কিছু অসুবিধে হয়, আর তোমার সাথে আমার কিসের শত্রুতা যে আমি তোমার ঘরে আগুন লাগাতে যাব। এবার উনি বলছেন না, কিছু তো ব্যাপার আছে। এবার প্রথম দিকে পাড়ার লোকেরা এই বিষয়টার মধ্যে আসতে চাইছিল না। তারা ভাবলো যে ঠিক আছে, যে কিনেছে আর যার আদি জমি ছিল সে বুঝে নেবে ব্যাপারটা। কিন্তু প্রত্যেকটা পাড়ার লোকের মনে একটা বিষয়ে খটকা আসতে থাকে যে কি করে একই বাড়িতে বারবার অগ্নিকাণ্ড ঘটে, এটাও তো খুব স্বাভাবিক জিনিস নয়। যাই হোক, তো ব্যাপারটা কিছুই মীমাংসা হলো না এবং সেবারও যে আগুন নেভানো হলো, সব কিছু হলো, সেক্ষেত্রেও কিন্তু একদম সুস্পষ্ট কোনো কারণ পাওয়া গেল না যেটার জন্যই আগুনটা লেগেছিল। এবার ওই বাড়ির যে ভদ্রমহিলা ছিলেন, আমি বললাম যে উনি নন বেঙ্গলি ছিলেন, তো ওনার বললাম যে এক বাপের বাড়ির দিকের এক আত্মীয় এসে ওনাকে বলেছিল যে এই বাড়িটা ভালো না, এই জমিটা ভালো না। তো উনি কি করলেন, উনি তাকে নিয়ে এলেন। তাকে যখন উনি নিয়ে এলেন ওনার বাড়িতে দ্বিতীয়বারের জন্য এই ঘটনা ঘটার পরে, সে তখন এসে দেখে বলছে যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই জমিটা একদম ভালো না, তুমি এর উপরে বাড়ি করেছো, তোমার তো খারাপ দিন যাবে, তোমার ব্যবসা মন্দা যাবে, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, এই ধরনের দুর্ঘটনা ঘটবে। আর তোমাদের উপরে মানে ওনারা মা দুর্গাকে খুব বিশ্বাস করতেন, ওনাদের দুর্গাপুজোর সময় মহালয়ার পর থেকে নবরাত্রি পালন হতো, বলছে যে তোমরা তো মাতা রানীর কৃপায় বেঁচে আছো, না তো তোমাদের এখানে বেঁচে থাকারও কথা নয়। এবার সবাই খুব ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হলো, এরকম ঘটনা তো ঘটার কথা নয়। তো এরপরে ওই বাড়ির লোকজন তো মানে প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে কি করবে। আর যে ভদ্রলোক ওদেরকে এই কথাটা বলে, যে আত্মীয়, সে বলে যে আমি তো এর থেকে বেশি কিছু জানি না, আমি কি করে বলবো, আমি মানে এগুলো আমি বলতে পারি জাস্ট এটুকুই। তো তারপরে ওই ফ্যামিলি মানে ওনার যে ওই বাড়ির যিনি কর্ত্রী ছিলেন, তো ওনার বাড়ি ছিল বেনারসে। তো বেনারস থেকে একজন পণ্ডিতকে আনা হয়। তিনি নাকি যখন আসেন মানে তখনও উনি পাও রাখেননি ওই জমিতে, ওই বাড়িতে। উনি দূর থেকেই দেখে বলেন যে এই যে জমিটা রয়েছে, এই পুরো জায়গাটা একটা অভিশপ্ত জমি। তো বলছে অভিশপ্ত জমি মানে কি ব্যাপার, কেন অভিশপ্ত জিজ্ঞেস করে। এবার ওই যে জমির যিনি আদি মালিক ছিল তাকেও ডাকা হয়।
তো তাকে বলা হয়েছে যে কি ব্যাপার, আপনি কীরকম জমি দিয়েছেন, আগে যে যে ভাড়া মানে যে আর কি এখানে কিনেছিল সেও থাকতে পারেনি, এরকম দুর্ঘটনা ঘটেছে, তারপর তার শরীর খারাপ হয়ে যায়, এবারে এখানে ঘটনা ঘটছে, আপনি বলুন কি ব্যাপার। সে ভদ্রলোক তো শরীর খারাপ বলে, আমার খুব শরীর খারাপ হয়ে গেছে, সে মানে কথাই বলতে পারছে না, মানে তার মুখ থেকে ওরা কোনো ইনফরমেশন পায় না। এবার তো তখন যে যে পণ্ডিত আর কি বেনারস থেকে এসেছিল, তিনি তখন ওখানে বলেন যে ইনি যখন কিছু বলছে না তাহলে আরও প্রসিডিওরটা বেড়ে গেল, আগে জানতে হবে এখানে কি আছে। তো উনি কিছু ওখানে ক্রিয়াকলাপ করেন। তো ক্রিয়াকলাপের পরে যেটা উনি জানিয়েছিলেন যে ওই জমিতে অনেক ভিতরে, মানে দেখুন যখন একটা জমিতে বাড়ি হয় তো বাড়ির ভিত করার জন্য অনেকটা খুঁড়তে হয়, তো তার থেকেও বেশি গভীরে উনি মানে বলে দিয়েছেন ঠিক কতটা ডেপথে একজন গুপ্ত সাধকের, বলছে যে একজন গুপ্ত সাধক সে বহুকাল আগে কোনো একটা সাধনা করেছিলেন কিছু একটা ব্যাপারের জন্য। তো সেই সাধনা করার পরে তার সেই সাধনাকৃত যে জিনিসপত্র ছিল, সাধনার ফলে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বলতে একটা লোহার বাক্সে মাটির অনেক নিচে এবং ঈশান কোণ করে পোতা আছে। এবং ওই পণ্ডিত তারপরে আরও কিছু ওখানে ক্রিয়াকলাপ করে, এবং ক্রিয়াকলাপ করার পরে উনি যেটা বলেন, ওই যে জায়গাটা রয়েছে সেখানে এই যে আদি যে মালিক ছিল, যে বাড়ির যে আদি মালিক, যে প্রৌঢ় ভদ্রলোক, বলছে যে ওনারই পরিবারের কোনো একটা অভিশাপ ছিল, সেই অভিশাপ থেকে ওই পরিবার মুক্ত হওয়ার জন্য ওই সাধকের শরণাপন্ন হয়েছিল, এবং সেই সাধক সাধনার মাধ্যমে এই পরিবারের উপরে যে অভিশাপ ছিল সেই অভিশাপটাকে সরিয়ে নেয়। এবার ওই পরিবারে যে অভিশাপটা ছিল তার কিন্তু কারণ ছিল, মানে কোনো কারণের জন্যই, কোনো লেজিট কারণের জন্যই কিন্তু ওই পরিবার অভিশাপগ্রস্ত হয়ে পড়ে একসময়, এবং সেই অভিশাপটা এমনভাবেই পরিবারকে জাঁকিয়ে বসেছিল যে ওরা থাকতে না পেরে এক সাধকের সাথে যোগাযোগ করে, এবং তিনি একজন গুপ্ত সাধক ছিলেন, তিনি ওইখানে কিছু সাধনার কাজকর্ম করেন অভিশাপ মুক্ত করার জন্য। এবং সেইটা করতে গিয়ে উনি নাকি মানে কোনো একজন মানে মানুষের, এটা কিন্তু আমি মানুষের কথা বলছি, কোনো একজন মানুষের শরীরের রক্তের বিনিময়ে উনি সেই সাধনাটা করেছিলেন, এবং যার শরীরের রক্ত নিয়ে উনি কাজটা করেছিলেন তাকে আসলে ভিকটিম বানানো হয়েছিল, মানে সেই মানুষের শরীরে রক্ত নিয়ে যে কার্যকলাপটা হয়েছিল সেই অভিশাপটা এই পরিবার থেকে তার পরিবারে চলে গেছিল। এবং উনি ওই পণ্ডিতজিটা যেটা বলেছিলেন যে তার ফলে যেটা হয়, তো তার ফলে যেটা হয়েছিল যে ওই ব্যক্তি তার কয়েক বছর পরে মারা যায়। এবার যেহেতু উনি মারা গেলেন তো সেখানে একটা আবার নতুন করে সেখানে একটা খারাপ জিনিস হয়, তো তার একটা দীর্ঘশ্বাস এই পরিবারের উপর আবার এসে পড়ে। তো তখন কি করেছিল, তো তখন সেই গুপ্ত সাধক কিছু এমন কার্যকলাপ করেন যে কার্যকলাপের ফলে সেখানে কিছু জিনিস আর কি, কিছু দ্রব্য আর কি তৈরি হয়, সেখানে কিছু ছাই হতে পারে, যজ্ঞের ছাই হতে পারে, সেটা কোনো এমন জিনিস হতে পারে যে জিনিসগুলো দ্বারা উনি সেই অভিশাপটাকে মুক্ত করেছেন, বা ওই মানুষটার রক্ত মাখা কোনো জিনিস হতে পারে, এরকম কিছু নিয়ে উনি কাজ করে উনি বলেছেন যে এটাকে একটা এমন জায়গার মধ্যে বেঁধে রাখতে হবে যে সেই বাঁধনটা যেন সেই একটা কোনো মাটির সাথে, মানে মাটি বা ধরিত্রীর সাথে সেটাকে আটকে রাখতে হবে, যাতে সেটা থেকে ওই পরিবারের উপরে আবার যাতে নতুন করে কোনো খারাপ কিছু না হয়, সেই জন্য এটা করতে হবে। এবার সেই জন্যই হয়তো মানে কোনো এক সাধক এরকম কোনো রিচুয়াল করে যার ফলে সেই মানে জিনিসটাকে আর কি উনি আটকে ফেলেন, এবং মাটির অনেক অনেক গভীরে গর্ত করে সেই লোহার বাক্সের মধ্যে সেই জিনিসটাকে ভরে সমস্ত কিছু উনি ওখানে চাপা দিয়ে রাখেন। এবং একটা জিনিস ভেবে দেখুন, যে আদি মালিক সে কিন্তু তার যে বাড়ির যে জায়গাটা সেখান থেকে তার যে আরও যে এত এত জমি ছিল সব কিছু কিন্তু সে আস্তে 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 বেঁচে দিয়েছিল, শুধুমাত্র নিজের বাড়ির পোর্শনটুকু বাদে। এবার এই যে জায়গাটা ছিল, যে জায়গাটার উপরে বাড়িটা হয়েছিল, সেইটা ছিল সেই জমিটাই যে জমির অনেক নিচে ওই লোহার বাক্সের মধ্যে জিনিসটা রেখে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার সেই জমিটা এতদিন মানে উনি সেভাবে ব্যবহার করতেন না, ওনাকে অনেকে বলতো যে ব্যবহার যখন করো না বেচে দাও, তো উনি বহু বছর বেচেননি এটা ঠিকই, কিন্তু তারপরে যখন উনি বেচছিলেন এবং কেউ যখন সেখানে বাড়ি করলো, দেখুন
সেখানে কিন্তু মানে এমন একটা দুর্ঘটনা ঘটলো, যে দুর্ঘটনাতে ওনার বাড়ি তো পুরোপুরি আগুনের গ্রাসে চলে গেলই, ওনাদের প্রাণও কিন্তু সে আগুনে চলে যেতে পারত। এবং মানে খুবই অকস্মাৎ ঘটনাটা ঘটে। এবং যখন সেইবারে যখন আগুন লেগেছিল, আগুন নেভানো হলো, আগুন লাগার কিন্তু সঠিক কারণ জানা যায়নি, তাই না? এবার দেখুন, সেই বাড়ির লোকটি কিন্তু সবকিছুকে সামলে নিয়ে আবার নতুন করে একটা ঘর তুলে ওখানে উনি থাকছিলেন। কিন্তু দেখুন, কোনো একটা অজানা কারণ উনি এমনই অসুস্থ হয়ে পড়লেন যে ওনাকে এই জায়গাটাই ছেড়ে দিতে হলো। মানে ওই জায়গায় উনি কোনোভাবেই থাকতে পারলেন না। দেখুন, অনেক জায়গায় কি হয়, আমরা বাস্তুদোষ সম্পর্কে শুনি, তাই তো? এখানে যে আদৌ কোনো বাস্তুদোষ ছিল কি ছিল না, যদি বাস্তুদোষ দেখানো হতো যে আছে কি নেই, তাহলে হয়তো ধরা পড়তো, হয়তো বা ধরা পড়তো না, সেটা সেই সময় কেউই করেনি। ওই পরিবার কিন্তু চলে যেতে বাধ্য হয়। এবার দেখুন, দ্বিতীয় যে পরিবার এলো, সেই পরিবার এসেও কিন্তু এখানে ঠিকমতো শান্তি করে বসবাস করতে পারলো না, তারও কিন্তু অনেক সমস্যা হলো। এইবারে এরা যখন এসে সেখানে থাকা শুরু করলো, ওই বাড়িরই ছোট ছেলের 2 হাতে আগুন ধরে গেল খুব সামান্য একটা বিষয়ের জন্য। তারপরে ওই বাড়িতে আবার আগুন ধরে গেল, আর মানে রান্নাঘরকে এবং অন্য পাশের ঘরটাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলো। তো সবাই এবার বুঝতে পারলো যে কেন এই ঘটনাগুলো ঘটছিল। এইবারে প্রথম দিকে যখন ওই বাড়ির আদি মালিককে ডাকা হয়, জিজ্ঞেস করা, সে তো তখন সবাই বুঝতে পারে যে উনি অতটাও অসুস্থ ছিলেন না যতটা উনি অসুস্থ মুখে বলছিলেন। তো স্বাভাবিকভাবেই সমস্ত রাগ গিয়ে ওনার উপরে পড়লো যে কেন উনি সমস্তটা জেনে শুনে এই জমি উনি বিক্রি করেছেন। তো ওই প্রথমেই পণ্ডিত বলল যে মাটি খুঁড়ে যেভাবেই ওই জিনিসটা বের করতে হবে, যতক্ষণ ওটা বের করা হচ্ছে ওটা সৎকার, মানে ওটাকেও সৎকার করার মতো কিছু রিচুয়ালসের মতো কি করতে হবে, এবং সেটা খুব মানে খুব কাজকর্ম করে সেটাকে মা গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। তো সেটা না করলে কিন্তু উপায় নেই। এবার ওই লোকটার কাছে, যে আদি মালিক ছিল, তার কাছে সবাই মিলে যায়, খুব রেগে যায়, এবং পাড়ারও লোকজন জানাজানি হয়ে যায়, তারাও মানে ব্যাপারটাকে সমর্থন করে না, কারণ সবারই ফ্যামিলি আছে। সবাই বলে যে হ্যাঁ, যদি এরকম কোনো ব্যাপার থেকে থাকতো উনি কেন বলেননি। এবং অদ্ভুতভাবে যেটা হলো, সবাই মিলে ওনার কাছে যাওয়া হলো। তো উনি মানে গিয়ে দেখা যাচ্ছে যে ভদ্রলোক কালকে অবধি হেঁটে চলে বেড়াচ্ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, সেই লোকটা তো সত্যি সত্যি যেন অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির লোক বলছে, দেখুন আমরা এই বিষয়ে জানি না, উনি হয়তো বিষয়ে জানতে পারেন, কিন্তু উনি সত্যি অসুস্থ। এবার যেদিন বলছে বাড়ির লোক অসুস্থ, সেদিন কিন্তু ততটাও অসুস্থ ছিলেন না যতটা অসুস্থ উনি পরের দিন হয়ে গেলেন। বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে উনি পরের দিন এমনই অসুস্থ হয়ে গেলেন, ভদ্রলোক কিন্তু মানে তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়ার আগে উনি কিন্তু এক্সপায়ার করে গেলেন। এবং তারপরে মানে ওনাদের মানে যে বাড়ির লোক থাকতো তাদের তো রাগ ছিলই, অন্যান্য লোকেদেরও একটা রাগ ছিল যে কেন উনি সমস্তটা জেনে কিছু বলেননি। কিন্তু ওনার মৃত্যুর সাথে সাথে সেই রাগটাও সবার চলে গেল। মানে কাকে আর রাগ দেখাবে, সত্যিই তো লোকটা অদ্ভুতভাবে চলে গেল। এবং ওনার যে বাড়ির লোকজন যারা ছিল তারাও বুঝতে পারছে না যে কি করে এটা সম্ভব হলো, কিভাবে উনি এইভাবে মারা গেলেন। যাই হোক, তো যেটা লিখেছে যে ওই ভদ্রলোকের মানে অকস্মাৎ চলে যাওয়া, আর এদেরও ওই মানে বেনারস থেকে যে পণ্ডিত এসেছিলেন সে যে রিচুয়ালগুলো করলো সেগুলোর পরে সব কিছু ঠিক হয়ে যাওয়া, সেটা কিন্তু সত্যি খুব অদ্ভুত। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই পণ্ডিত তখনও তো মাটি খোঁড়েননি, উনি বলেছিলেন যে মাটির ভিতরে এরকম একটা কিছু আছে। উনি কিন্তু সত্যি সত্যি মাটির ভিতর থেকে একটা বেশ বড় একটা লোহার বাক্স বার করেন, এবং সেই বাক্সটা উনি বলছেন যে খবরদার কেউ খুলবে না, ওই বাক্সটা যেমন আছে তেমনভাবে ওটাকে বেনারস নিয়ে যাওয়া হবে। এবং উনি নিজে সেটা নিয়ে গেছেন, এবং নিয়ে যাওয়ার পর উনি নাকি কিছু একটা করে তারপর উনি ওখানকার মা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। তো দেখুন কি অদ্ভুত বিষয় যে আমরা আশেপাশে অনেক সময় অনেক কিছু শুনতে পাই, সেটাকে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ভাবি, সায়েন্টিফিক্যালি তার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি। কিন্তু দেখুন, সব কিছুর পিছনে যে সবসময় যে একটা সায়েন্টিফিক রিজন থাকবে তা কিন্তু নয়, বিশেষ যেমন এই ঘটনাটার ক্ষেত্রে ছিল না। তো আমার তো ভীষণই অদ্ভুত লেগেছে। এবং আরও একটা জিনিস যেটা বলবো, যে আপনারা প্রত্যেকে কিন্তু বাড়ি জমি কেনার আগে চেষ্টা করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব একটু খোঁজ খবর করে নেওয়া। তো এটুকুই বলার ছিল। এবং আর একটা যেটা বিষয় হচ্ছে যে এনারা পুজো করেছেন কিন্তু সেইভাবে হয়তো ভালো করে পুজো করেননি, সেটাও হতে পারে। যাই হোক, তো হয়তো ভগবানের মাথার উপর আশীর্বাদ ছিল, তো সেই জন্যই কারুর আরও বড় কোনো ক্ষতি বা প্রাণহানির মতো ঘটনা ঘটেনি।
ছোটোখাটোর উপর দিয়েই বা পার্থিব জিনিসের উপর দিয়ে সেটা গেছে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর ঘটনাগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।